এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন লোকসভার দখলদারি আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। লোকসভার দখলদারিতে প্রত্যেক দিন আপনাদের সঙ্গে আমরা রাজনৈতিক বিভিন্ন বিষয় আলোচনা করি, তার সঙ্গে সামাজিক বিষয় তো থাকেই। কারণ সমাজে যখন বসবাস করছি তখন সামাজিক বিষয়গুলো যদি না তুলে ধরি তাহলে সেটা একদম অন্যরকম জায়গায় তৈরি হবে। কিন্তু তার সঙ্গে যেহেতু লোকসভা চলছে, লোকসভার নির্বাচন চলছে, এই লোকসভার নির্বাচনে আরও এক দফার নির্বাচন বাকি আছে। এক কথায় সপ্তম দফার যে নির্বাচনে তার সপ্তমী আগামী 1 জুন। তো সেই সপ্তমীর অপেক্ষায় সমস্ত রাজনৈতিক দল যারা যারা এই রাজনৈতিক ময়দানে তাদের প্রার্থীদের নামিয়েছিলেন তারা সবাই এখন অপেক্ষা করছে 4 তারিখের। 1 তারিখের শেষ নির্বাচন হবে, তারপরে 4 তারিখের রেজাল্ট, তারপর কে কেমন ফল করলো, কে কতটা মার্কস পেল এবং কার পার্সেন্টেজ কোন জায়গায়, কত ভোটের পরিমাণের মানুষ তাদের কতটা জায়গা দিয়েছে, অথচ তারা তাদের জায়গা থেকে পিছিয়ে পড়েছে। এরকম বহু বিষয় কিন্তু সেদিন থাকবে। কিন্তু তার মধ্যে থেকেও আজকের আমরা যদি বলি যে আমরা বিভিন্ন জায়গাগুলো গিয়ে দেখলাম যে আজকের বিশেষ করে কলকাতার বুকে দুই দলের দুই প্রধানের একদম বিভিন্ন সভা হয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দেখা গেছে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। তো এই বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আমরা যেটা করবো এই বিষয়গুলো কি কি বললেন তারা, এবং সেই বিষয় নিয়ে আলোচনার মধ্যে গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো বিষয়গুলি। কিন্তু এই আলোচনায় আমার সঙ্গে যিনি রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ। পণ্ডিতদা, একদম যেটা বলছি সেটা হচ্ছে যে নরেন্দ্র দামোদর দাস মোদী আজকের একদম এসে পরে যে ধরনের প্রচার তিনি করলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রথমেই যে অভিযোগটি তুললেন মঞ্চ থেকে সেটি হচ্ছে তৃণমূলের সুশাসনের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। দেখো, নরেন্দ্র মোদী বারবার এবারে এই রাজ্যকে বলা যায় যে টার্গেট করে নিয়েছেন এবং তিনি এবং তার দলের লক্ষ্য যে এই রাজ্য থেকে যতটা সম্ভব বেশি আসন পাওয়া যায় সেটা কিন্তু তারা মোটামুটি তাদের যে একটা টার্গেটের মধ্যে রেখেছেন এবং আগামী দিনে কি হবে সেটা তো একমাত্র 4 তারিখেই বলতে পারবেন, যখন সমস্ত দেশে যখন ফলগুলো বেরোতে শুরু করবে। কিন্তু তার আগে পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত নরেন্দ্র মোদী তিনি কিন্তু আজকে 4টি সভা সেখানে করলেন এবং সবথেকে বড় কথা যেটা, সেখানে উনি মায়ের বাড়ি, মা শারদার বাড়ি বাগবাজারে সেখানে গেলেন। সেখান থেকে তিনি একটা রোড শোয়ে অংশ নিলেন, যেটা বিবেকানন্দর বাড়ি পর্যন্ত সেই রোড শোটা হলো। অর্থাৎ একটা জিনিস যে সেখানে রামকৃষ্ণ মিশন এবং নিয়ে যে একটা কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা মন্তব্য যেটা উঠে এসেছিল এবং যেটা নিয়ে প্রায় গোটা দেশে ঝড় বয়ে গেছিল, সম্ভবত তারই বিরোধিতা করতে গিয়ে এবং নরেন্দ্র মোদী তিনি কাজের মধ্যে দিয়ে দেখালেন যে মা শারদা এবং বিবেকানন্দর যে বাড়ি পরিদর্শনের তিনি বেছে নিলেন। এটা একটা তার আমার মনে হয়েছে যে একটা প্রতীকী প্রতিবাদ এবং একই সঙ্গে সাধারণ মানুষকে সেখানে ভোটের মুখে
তিনিও কিন্তু সেই বিবেকানন্দ এবং মায়ের বাড়ি গিয়ে সেখানে কিন্তু তিনি রামকৃষ্ণ মিশনকে কিন্তু আলাদা করে সাধারণ মানুষের মনে যে এই সংস্থা সম্পর্কে একটা বড় জায়গা আছে, সেই জায়গাটাকে কিন্তু তিনিও কিন্তু তুলে ধরার রাজনীতিটা করে নিলেন। একই সঙ্গে তিনি বারাসত হোক, যাদবপুর হোক, যে কেন্দ্রে এবং উত্তর কলকাতার যে অংশে তিনি সভা করলেন, প্রত্যেকটি সভাতে তিনি কিন্তু তার টার্গেট কিন্তু ছিল একদিকে যেমন এই রাজ্যের শাসক দল তৃণমূল, অন্যদিকে কিন্তু একই সঙ্গে তিনি বাম এবং কংগ্রেস এই জোটকেও কিন্তু তিনি টার্গেট করেছেন যে এবং সরাসরি তার যেটা মন্তব্য ছিল যে বাম কংগ্রেস তারা এখানে কোনো কাজের নয়, শুধুমাত্র ভোট কাটতে তারা নেমে পড়েছে। কিন্তু এবং না আরেকটা আমি তোমাকে একটু এখানে ইন্টারফেয়ার করছি, সেটা হচ্ছে যে আরেকটা মন্তব্য নরেন্দ্র মোদী করেছেন, সেটা হচ্ছে যে বাম এবং তৃণমূল এদের দুজনকার দুটো দোকান কিন্তু পণ্য একই। হ্যাঁ, সেটাই, কিন্তু পণ্য একই, যদিও দোকান দুটো আলাদা, এরকম ধরনের মন্তব্য তিনি করেছেন। কিন্তু একই সঙ্গে মূল টার্গেটটা যে তার এই রাজ্যের শাসক দল ছিল তাতে কোনো সন্দেহ নেই। এবং একটা কথা তুমি মনে রাখবে যে এটা কিন্তু একটা খুব বিশেষত্ব, তুমি খেয়াল করেছো কিনা জানি না, সেটা হচ্ছে যে এবারে কিন্তু প্রধানমন্ত্রী কোনো সভাতেই কিন্তু সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম নিচ্ছেন না। তিনি কিন্তু সরাসরি দলীয়ভাবে এবং দলকে কিন্তু টার্গেট করছেন, কিন্তু কখনোই তিনি কিন্তু ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি টার্গেট করছেন না। এটা কি তুমি আমি এটা তোমার কাছে জানতে চাইছি পণ্ডিতা, আমরা 2021-এর নির্বাচনে দেখেছিলাম যেভাবে 2024-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যেভাবে প্রধানমন্ত্রী বাংলায় যতবার এসেছেন আর কি, ঠিক সেই রকমই 2021-এর লোকসভা কেন্দ্র কিন্তু তারা পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে নিয়েছিল। এবং পশ্চিমবঙ্গে ঘন ঘন এমন কোনো দিন নেই যে প্রায় নরেন্দ্র মোদী আসছে, কোনো নেতা আসছেন এবং প্রধানমন্ত্রী নিজেও আসছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে। এবং একটা জিনিস সেই সময়তে মানুষের কাছে খুব মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে এবং যেভাবে তিনি দিদি ডাকছিলেন, তাতে মানুষের একটু এটাকে অন্যভাবে নিয়েছিল আর কি। তো সেটাই কি সেই জায়গা থেকে নিজেকে রক্ষা করার জন্যই এবারে আর কারোর নাম নিলেন না? একদমই, আসলে এটাও একটা তার স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, এটা কৌশলগত ব্যাপার। কারণ হচ্ছে যে তখন তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা ব্যাপারে সম্বোধন করেছিলেন, সেটা অনেক মানুষের মনে একটু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। বিশেষ করে শাসক দলের পক্ষ থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে এইভাবে সম্বোধন করা থেকে তারা কিন্তু এটা নিয়ে ব্যাপক প্রচার চালিয়েছিল। ফলে এটা রাজনৈতিকভাবে কিছুটা ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিটাকে পূরণ করতে গিয়ে এবারে আশ্চর্যভাবে যে বিজেপি নেতারাই এখানে এসেছেন, এবারে বিজেপি নেতা বলতে এবারে কিন্তু প্রচুর নেতা আসেননি। নরেন্দ্র মোদী নিজে যতবার এসেছেন ততবার কিন্তু অন্যান্য নেতারা আসেননি। অমিত শাহ এসেছেন কয়েকবার, আসামের মুখ্যমন্ত্রী তিনি এসেছেন একবার, এবং আদিত্য যোগী তিনি কিন্তু একবার এসেছেন। কিন্তু এরপরে কিন্তু খুব একটা নেতারা, এবং প্রধানমন্ত্রী নিজে এই রাজ্যের পুরো দায়িত্বটাকে, প্রচারের দায়িত্বটাকে সামলাচ্ছেন, এটা কিন্তু বোঝাই যায়। এবং এত ব্যস্ততার মধ্যেও এবং গোটা দেশে তাকে নির্বাচনী প্রচার চালাতে হচ্ছে, তারপরেও কিন্তু তিনি এই রাজ্যকে কিন্তু বারবার সময় দিচ্ছেন। এবং আজকেও তিনি 4টি জনসভা, তারপরে সেখানে জনসভার পরে পদযাত্রা ইত্যাদি এই যে তিনি করছেন, এগুলোর মধ্যে যে একটা প্রচ্ছন্নভাবে যে একটা রাজনৈতিক একটা রাজনৈতিক টার্গেট সফল করার যে একটা চেষ্টা, তাতে তো কোনো সন্দেহ নেই। এবং সেই চেষ্টাতে কিন্তু তিনি অনেকটাই সফল।
কারণ একটা কথা মনে রাখতে হবে যে স্থানীয় যারা নেতৃত্ব আছেন তাদের কাছে তারা একটা জনসভাতে করতে গেলে সেখানে যত না মানুষের সমাবেশ হবে, সেখানে প্রধানমন্ত্রী যদি আসেন সেখানে খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রচুর মানুষের সমাবেশ হবে, প্রচুর সমর্থকদের কর্মী সমর্থকদের সমাবেশ হবে এবং সবথেকে বড় কথা যে তারা অনেকটাই বেশি রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ হবে। ফলে প্রধানমন্ত্রী তার টার্গেটটাকে এবার অন্যভাবে সাজিয়েছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সরাসরি কিন্তু এই রাজ্যকে একটা আলাদা ভাবে তিনি ট্রিট করতে চাইছেন, এটা কিন্তু দেখাই যাচ্ছে। এবং এই রাজ্যকে যার জন্য তিনি কিন্তু বারবার একটা কথা বারবার বলছেন যে তিনি এবং তার দল যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই আজকে এই পশ্চিমবঙ্গ বলে যে রাজ্যের অস্তিত্বটা রয়েছে এবং আমরা যারা এই পশ্চিমবঙ্গকে নিয়ে গর্ব অনুভব করি, তার পেছনে কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সবথেকে বড় অবদান। ফলে তারা কিন্তু এই রাজ্যকে যখনই আসছেন তখনই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম নিচ্ছেন। এবং একই সঙ্গে কাশ্মীর, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শেষ কর্মভূমি ছিল এবং তার মৃত্যু হয়েছে কাশ্মীরে, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু সেখানে কিন্তু এই কাশ্মীরের যে ভারত ভুক্তি সেটার পেছনেও যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্যতম অবদান ছিল সেটাও কিন্তু তারা বারবার মানুষকে স্মরণ করাচ্ছেন। একটা কথা সব্যসাচী, এবারের যে নির্বাচনী প্রচারগুলো হচ্ছে সেখানে তুমি দেখতে পাবে যে সেখানে উন্নয়নের কথা থেকেও অনেক বেশি কিন্তু দেখা যাচ্ছে যে হিন্দুত্ব, ধর্মের সুশুড়ি, হ্যাঁ ধর্মের সুশুড়ি আমি বলবো না, মানে হিন্দুত্ব সনাতন ধর্ম নিয়ে সেখানে মানুষকে সনাতন ধর্মের মানুষকে অনেক বেশি সচেতন করা এবং তাদের দিকে টেনে আনা, এই একটা স্ট্র্যাটেজি কিন্তু খুব বড়ভাবে কাজ করছে। এবং সেখানে তারা যারাই আসছেন তারাই কিন্তু রাম মন্দিরকে একটা ইস্যু করে নিয়ে সেখানে তারা কিন্তু যারা আসছেন সেখানে কর্মী সমর্থকরা তাদের কাছেও কিন্তু রাম মন্দিরকে তারা তুলে ধরছেন এবং এটা একটা সর্বকালের কৃতিত্বের মধ্যে তারা ফেলতে চাইছেন যে এই সরকারের কেন্দ্রে এখন যে সরকার আছে তাদের একটা অন্যতম কৃতিত্ব হচ্ছে রাম মন্দির তৈরি। এবং তারা এটাকে বলছেন যে 500 বছর ধরে যে সমস্যাটা ছিল জিয়ে রাখা হয়েছিল, বিশেষ করে কংগ্রেসের সময় তারাও কিন্তু এটা সফল করতে পারেনি। তবে যখন তারা ক্ষমতায় এসেছেন তখন কিন্তু আজকে রাম মন্দির তারা তৈরি করতে পেরেছেন, এটা তাদের প্রতিশ্রুতির মধ্যে ছিল এবং তারা সেটা নিয়ে দায়বদ্ধ। এটা নিয়ে কিন্তু তারা সনাতন হিন্দুদের কিন্তু তাদের শিবিরের দিকে আনার একটা প্রচেষ্টা তাদের মধ্যে দেখা গেছে। ফলে একটা জিনিস দেখা যায় এবং আরেকটা জিনিস খুব স্পষ্ট বিভাজন, সেটা কিন্তু এখানকার শুভেন্দু অধিকারীও তার বক্তব্য থেকেও আমরা মাঝে মধ্যেই শুনতে পাচ্ছি। এবং যে এখানে কিন্তু যারা সংখ্যালঘু তারা কিন্তু কখনোই কিন্তু বিজেপি তাদের শত্রু নয়, এই কথাটা কিন্তু তিনি বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদের কিন্তু কোনো এই রাজ্যে সকলের সঙ্গে তাদের অধিকার ও সমান অধিকার, সুতরাং সেখানে তাদের সিএ হোক যাই হোক তাদের কোনো ভয় নেই। এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীও সেই কথাটা বলে যাচ্ছেন যে তার যে বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ, এটাতে কিন্তু সংখ্যালঘুরাও কিন্তু তাতে উপকৃত হচ্ছে। ফলে এটাকে নিয়ে যে প্রচার চলছে সেটা এবারে কিন্তু তারা চাইছেন যে কৌশলগতভাবে সেটাকে প্রচারের মুখটাকে অনেকটা ঘুরিয়ে দিতে। কতটা তারা সফল হবেন আমরা জানি না, তবে চেষ্টা তারা চালিয়েছেন। এবং এটা খুব দুর্ভাগ্যজনক, আমি তোমাকে এটা বলতে চাইছি আজকে যে প্রধানমন্ত্রী এলেন এবং এটা শেষ প্রচার এবং আগামী 1 তারিখে দেশের অষ্টাদশ লোকসভা তৈরির যে প্রচার সেটা শেষ প্রচার হবে আগামীকাল। সুতরাং আমি একটা কথা আমার বলা উচিত যে দেশের
যে উন্নয়নের কথা, আগামী দিনে দেশ কিভাবে চলবে, বিশেষ করে শিল্পায়নের কথা, এবং যারা এখানে যারা এই শিল্পাঞ্চলগুলোতে যারা মূলত যারা প্রার্থী হয়েছেন তাদের প্রচারেও কিন্তু আমরা কিন্তু খুব একটা কিন্তু শিল্পায়নের কোনো কথা শুনতে পেলাম না। একদম একদম। এবং যে বন্ধ কারখানা, সেই বন্ধ কারখানা খোলার মতো বা বন্ধ কারখানাকে পুনরুজ্জীবন করার মতো তারা যে কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন সেটা নিয়েও কিন্তু আমরা কিছু শুনতে পাইনি। সুতরাং এই দিক থেকে দেখতে গেলে এই রাজ্যের মানুষ বা শিল্পক্ষেত্রের মানুষ তারা অনেকটাই হতাশ। সুতরাং এতগুলো শিল্প কারখানা, কেন্দ্রীয় উদ্যোগ এগুলো বন্ধ হয়ে পড়ে আছে এবং যেগুলো সর্ববৃহৎ উদ্যোগ সেগুলো অত্যন্ত ধুঁকছে বলা যায়। মানে বিশেষ করে বার্ন স্ট্যান্ডার্ডের মতো কারখানা ইত্যাদি কারখানা তারা ধুঁকছে, তারা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এগুলো নিয়ে পুনরুজ্জীবনের কি পরিকল্পনা, সেইটা নিয়েও কিন্তু তারা কিছু বলছেন না। সুতরাং এটা নিয়ে কিন্তু বিরোধীরা, আমি তোমাকে এটা আমার বলা উচিত যে বিরোধীরা এটা নিয়ে যতখানি সরব হওয়া উচিত ছিল এবং তাদের প্রচারে তারা এটাকে একটা মূল প্রচারের একটা মূল বক্তব্য হিসেবে আনতে পারতেন। এই শিল্পায়ন এবং একই সঙ্গে তোমার পুনরুজ্জীবন, বন্ধ থাকা কারখানা ইত্যাদি, যে কারখানাকে পুরোপুরি আর পুনরুজ্জীবন করা যাবে না সেই জমিতে নতুন কারখানা স্থাপন করা যায় কি না ইত্যাদি নিয়ে কিন্তু তাদের একটা চিন্তাভাবনা, সেটা নিয়ে কিন্তু তাদের প্রচার কিন্তু আরও অনেক বেশি জোরদার হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখলাম যে বিরোধীরাও কিন্তু এই রাজ্যে কিন্তু এবারে সেটাকে কিন্তু খুব একটা ইস্যু করতে পারলো না। তাদের কাছেও কিন্তু আমার মনে হয়েছে যে অনেকগুলো প্রচার, বেশিরভাগই প্রচার, সেই প্রচার কখনো ব্যক্তিগত আক্রমণ, কখনো বিখ্যাত মানে স্বনামখ্যাত যে যে সামাজিক সংগঠন, বিশেষ করে তাদের নাম আমি এখন আর করছি না, তাদের বিরুদ্ধে টার্গেট নেওয়া, তাদের বিরুদ্ধে প্রচার করা, এবং খুব সরাসরি হচ্ছে যে একেবারে সরাসরি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দলের হয়ে, নির্দিষ্ট সম্প্রদায়ের হয়ে সেখানে প্রচার, নির্দিষ্ট সম্প্রদায়কে প্রচারে আনা, এগুলো কিন্তু আমার মনে হয়েছে যে একেবারেই একটা এখনকার আজকালকার যে ডিজিটাল ইন্ডিয়া, সে ডিজিটাল ইন্ডিয়াতে এগুলো কিন্তু একেবারেই কিন্তু মনে হয়েছে যে আমার মানে আরো অনেক বেশি অ্যাডভান্স হওয়া উচিত ছিল প্রচারের। বেমানান লাগছে, একেবারেই বেমানান বলে মনে হয়েছে। কারণ আমরা এখন মনে রাখতে হবে যে আমরা এখন কিন্তু গোটা বিশ্ব এখন ডিজিটাল ওয়ার্ল্ডে আছে। সুতরাং এবং গোটা বিশ্বটা এখন কর্পোরেট যে চিন্তাধারা, সেই চিন্তাধারার মধ্যে দিয়ে চলে। ফলে কিন্তু প্রচার, চিন্তাধারা এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আরও অনেক বেশি আধুনিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে আসা উচিত ছিল। বিশেষ করে এই গোটা দেশে যে এত বড় বেকার সমস্যা, সেই বেকার সমস্যা কিভাবে সমাধান হতে পারে। আমি বলছি যে যদি শাসক, কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপি, তারা যদি এই নিয়ে যদি নির্দিষ্টভাবে কোনো রূপরেখা তৈরি করতে না পারে, অথবা তারা যদি তাদের প্রচারে যদি এই ব্যাপারটা নিতে ব্যর্থ হয় যে কী করে তারা এত বেকার সমস্যার সমাধান করবেন, তাহলে বিরোধীরা যারা একটা ইন্ডি জোট তৈরি করেছেন এবং ক্ষমতায় আসবেন বলে তারা ইতিমধ্যে প্রচার শুরু করেছেন, এবং 1 তারিখে যেদিন শেষ প্রচার হবে সেদিনকে তারা কিন্তু দিল্লিতে তাদের একটা সভাও ডেকেছেন। সেখানে যে ইন্ডি জোটের, যদিও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন অবশ্যই সেই সভাতে তিনি যাচ্ছেন না, তার প্রচুর কাজ আছে, এখানে এনগেজমেন্ট আছে। কিন্তু তারাও কিন্তু নির্দিষ্টভাবে একটা রূপরেখা তৈরি করতে পারেনি, সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারেনি যে বেকার সমস্যার এত বড় দেশে কিভাবে তারা সমাধান করবে। তারা যে ম্যানিফেস্টো যারা জারি করেছে
এই ম্যানিফেস্টো প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের ম্যানিফেস্টোতে একটা জিনিস আমি লক্ষ্য করবে তুমি, সেটা হচ্ছে যে একটা জিনিস দেখা যায় যে ভর্তুকির প্রতি খুব বেশি জোর দেওয়া হয়েছে। মহিলাদের জন্য আলাদা করে কোনো একটা ভান্ডার তৈরি করা বা কর্মসংস্থানের কোনো জায়গা খুব একটা চোখে পড়ে না। বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিদ্যুৎ ফ্রি করে দেওয়া, গ্যাসের দাম কমানো ইত্যাদি, এই ধরনের অনেক বেশি যেগুলো খুব জনমোহিনী নীতি, সেগুলোর প্রতি জোর দেওয়া হয়েছে। কিন্তু নির্দিষ্টভাবে একটা পরিকল্পনা যে আমরা এই ধরনের শিল্প আমরা তৈরি করব যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে কিন্তু তুমি দেখতে পাবে। তুমি একটা জিনিস দেখো পণ্ডিত, এই যে ধরো এই যে তুমি যেসব লক্ষ্মীর ভান্ডারের কথা বলো বা বিজেপি যে মানে তোমার অন্নপূর্ণার ভান্ডারের কথা বলছে, একটা জায়গা কিন্তু আমাদেরকে ভাবতে হবে বা বুঝতে হবে প্রত্যেক মানুষকে, সেটা হচ্ছে যে একটা পরিবারের যে যারা পাচ্ছে, বাকি সেই ঘরের যদি কোনো ছেলে থাকে সেই ছেলেটা কিন্তু বেকার থেকে যাচ্ছে, কর্মসংস্থানের কোনো কথা হচ্ছে না। গোটা রাজ্যে কর্মসংস্থান, আমি গোটা দেশের কথা বাদ দিয়ে দিলাম, কথা বলছি যে কোন জনমোহিনী নীতি যেগুলো, সেগুলো কিন্তু স্থায়ীভাবে কোনো অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করে না। কারণ হচ্ছে এই যে বিভিন্ন ধরনের প্রকল্প, এই প্রকল্পগুলো কিন্তু সাধারণ মানুষের করের টাকা থেকে আসে, কোনো নেতার তো ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স থেকে আসে না। ফলে যত দিন যাবে এটার উপরে কিন্তু অনেক বেশি, আরো তত বেশি তার খরচটা বাড়বে। কারণ প্রত্যেক বছরেই তো নতুন নতুন করে আরো ধরো লক্ষ্মীর ভান্ডার, আর যারা প্রাপক তারা তো প্রত্যেক বছরেই আরো নতুন করে আসছে, নতুন করে যোগ হবে। এই যোগ হওয়ার ফলে তার উপরে তো আর্থিক দায়িত্বটাও তো সরকারের উপরে চাপ একদম। এটাও যেমন একটা, তেমনি ধরো দিল্লিতে আপ সরকার, তারা অবশ্য সম্প্রতি অতিশী ওদের যিনি নেত্রী, তিনি সরাসরি প্রেস কনফারেন্স করে বলেছেন যে ভর্তুকি আপ সরকার দিত, এই সমস্ত ভর্তুকি তারা তুলে নিলেন। এই যে বিদ্যুৎ খাতে যে 46,000 কোটি টাকা যেটা তারা ভর্তুকি হিসাবে দিতেন, সেই ভর্তুকিটা তারা তুলে নিলেন, আর কিন্তু তারা ভর্তুকি দিচ্ছেন না। আমার কথা হয়েছে যে বিদ্যুৎ ক্ষেত্রে তুমি একেবারে দরিদ্র মানুষ যারা, তারা একটা অবশ্যই বিদ্যুৎ তারা পেতেই পারে, কারণ তাদের জীবনটাও জীবন, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ঠিক করা উচিত। এবং লক্ষ্মীর ভান্ডারী হোক বা অন্নপূর্ণার ভান্ডারী হোক বা তোমার যে কোনো, যারা সক্ষম, যারা ন্যূনতম আর্থিকভাবে সচ্ছল, তাদেরকে এই ধরনের জনমোহিনী নীতির মধ্যে অন্তর্ভুক্ত না করে, আওতায় না এনে, বরং যদি তাদেরকে বাদ দিয়ে বরং যারা সত্যিকারের দরিদ্র, সেই খাতে কিন্তু টাকাটা আরো বেশি বাড়ানো সম্ভব। আজকে 1000 টাকা বা 1200 টাকা, সেই টাকাটা কিন্তু যদি যারা সত্যিকারের, যারা আর্থিকভাবে সচ্ছল, তাদেরকে যদি সেখান থেকে বাদ দেওয়া হয়, তাহলে 1000-এরটা 2000 হতে পারে, 2000-এরটা 3000 হতে পারে, যেটা সত্যিকার একটা কাজ দেবে। এবং তুমি যেটা বললে যে দেখা যায় যে পরিবারের ছেলে তারা কিন্তু বেকার রয়েছেন, তাদের জন্য কোনো প্রকল্প নেই, মানে কোনো কর্মসংস্থানের জায়গা নেই। এই কথাটা বলো যে সেখানে তাদের জন্য কেন প্রকল্প থাকবে? কর্মসংস্থান একদম একদম। এবং একটা কথা তুমি মনে রাখবে, একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা খুব বিস্তৃত আলোচনার সুযোগ নেই এখানে, একটা আলাদা একটা বিষয় হয় যে আজকে কৃষি ক্ষেত্র, শুধু শিল্প ক্ষেত্র নয়, আজকে কৃষি ক্ষেত্রে সেখানেও কিন্তু একটা জমিতে তুমি দীর্ঘদিন ধরে সার প্রয়োগ করে করে সেই জমিটার কিন্তু উৎপাদন ক্ষমতা কিন্তু ক্রমশই কমে আসে, এটাও যেমন ঠিক। অন্যদিকে একটা জমিতে তুমি অর্থনীতিতে যাকে ল অফ ডিমিনিশিং রিটার্ন বলে, সেটা হচ্ছে যে একটা 10 কাঠা জমিতে যদি 5 জন যদি শ্রমিকের প্রয়োজন হয়, সেখানে আমাদের রাজ্যে বা আমাদের দেশে 5 জনের জায়গায় 50 জন শ্রমিক ওই জমিতে
তিনি ওই জমির সঙ্গে যুক্ত রয়েছেন। ফলে কি হয়, ফলে যেহেতু ওই 50 জন শ্রমিককে তারা ওই জমি থেকে তারা নিজেদের তারা দিনাতিপাত করছেন, ফলে কি হয় যে তারা কিন্তু দিনের শেষে দেখা যায় যে সেই জমিটা কিন্তু আর ততটা উৎপাদন দিতে পারছে না বা লাভজনক উৎপাদন দিতে পারছে না। ফলে এই যে অর্থনীতির যে এই ডিমিনিশিং রিটার্ন, এটা হচ্ছে ভারতবর্ষের জমির হচ্ছে সব থেকে বড় দুর্ভাগ্য অর্থনৈতিকভাবে, যে জমিতে যত মানুষের প্রয়োজন প্রত্যেকটা জমিতেই তার থেকে বেশি শ্রমিক সেখানে রয়েছে। একটা কারখানাতে যদি একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে যদি 5 জন লোকের প্রয়োজন হয়, সেখানে যদি আমি 20 জন লোক দিই, তাহলে কিন্তু সেই প্রোডাক্ট বাজারে বিক্রি করে লাভ্যাংশ কিন্তু আসবে না, কারণ সেই 20 জন মানুষের তো ভারতবর্ষের সমস্যাটা, অর্থনৈতিক সমস্যাটা এইখানে হয়েছে, আমাদের রাজ্যেও তাই হয়েছে। ফলে কি হয় যে কৃষি ক্ষেত্রে, এবং আরেকটা কথা যে ডিজিটাল ইন্ডিয়া হওয়ার পরে কৃষি ক্ষেত্রে কিন্তু এখন প্রচুর নতুন নতুন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। আগে যেমন প্রচুর মানুষ দেখতাম আমরা যে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিবার, তারা এই যারা উন্নত জায়গায় বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ইত্যাদি জায়গাতে তারা কিন্তু কৃষি, তারা যখন ধান রোয়া হতো তারা কিন্তু এসে সেখানে ধান রুইতেন এবং সেখান থেকে যে টাকা পেতেন সেখান থেকে তাদের জীবন ধারণ হতো একটা প্রচুর বড় সংখ্যক। কিন্তু এখন কিন্তু ধান রোয়ারও মেশিন তৈরি হচ্ছে, ধান কাটারও মেশিন চলে আসছে এবং ধান ঝাড়ারও মেশিন চলে আসছে। হয়তো সব জায়গাতে হয়নি, কিন্তু হয়েছে। ফলে সেই কৃষি ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে কিন্তু সেখানেও কিন্তু যে বেকারিত্ব কমার যে একটা সুযোগ, সেটাও কিন্তু কমে গেল, বরং সেখানে বেড়ে যাচ্ছে। আরেকটা কথা যে এখন যেভাবে কৃষি জমি দখল করে সেটাকে বাস্তু জমিতে রূপান্তরিত করে যেভাবে সেখানে বাড়িঘর তৈরি হচ্ছে, বিশেষ করে হাই রাইজ যেখানে প্রমোটারি তৈরি হচ্ছে, সেখানে ধীরে ধীরে জমি কমে আসার ফলে সেখানে কিন্তু উৎপাদনও কমছে। কারণ হচ্ছে যে মানুষের সংখ্যা তো কমছে না। আমাদের মনে রাখতে হবে যে 2026 সালে ভারতবর্ষ পৃথিবীর সবথেকে বেশি জনবহুল দেশ হিসাবে পরিচিত হবে এবং চায়নাকেও ছাড়িয়ে যাবে। কিন্তু ফলে এই যে জনবিস্ফোরণ, এই জনবিস্ফোরণের জন্য তো তার আর্থিকভাবে সুস্থিতি চাই। আর্থিকভাবে যদি একটা অর্থনীতির বুনিয়াদ যদি না থাকে, তাহলে সেই এতগুলো মানুষের খাবার দাবার, শিক্ষা দীক্ষা এটা কোথা থেকে জুটবে? মূলটা তো হচ্ছে কৃষিটা হচ্ছে ভিত্তি। এই কৃষিতে এবং নতুন যে প্রজন্ম, সব থেকে গুরুত্বপূর্ণ কথা, নতুন প্রজন্ম তারা কিন্তু কৃষিতে কোনো মতে তারা কিন্তু চাষ করতে চাইছে না। কারণ তার বাপ মা পিতামহ 14 পুরুষ যেভাবে চাষ করেছে, এখন তার হাতে মোবাইল চলে এসছে, তার হাতে বিনোদনের অনেক রকমের সুযোগ চলে এসছে। তারা মোবাইলের হাতে তার সে সিনেমা দেখা থেকে আরম্ভ করে গান শোনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা, ফলে কি নতুন প্রজন্ম এবং তার বাপ দাদা ইত্যাদি যারা করে এসেছেন পারিবারিকভাবে ধারাবাহিকভাবে, তারা কিন্তু শারীরিকভাবে অত্যন্ত সক্ষম ছিলেন, কিন্তু বর্তমান প্রজন্ম তাদের পিতা বা তাদের পিতামহের মতো শারীরিকভাবেও দক্ষতা নেই। শুধু কৃষি ক্ষেত্র নয়, তুমি দেখো সমস্ত ক্ষেত্রেই আর কি, যেসব পুরনো পেশাগুলো মানুষ এতদিন চালিয়ে আসছিল, সবাই কিন্তু এই আজকের প্রজন্ম কিন্তু সেই পেশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। না, আমি কৃষিটা কেন বললাম, যে সাধারণত আমাদের ভারতবর্ষ তো কৃষি নির্ভর দেশ, বিশেষ করে আমাদের রাজ্য, সেখানে কৃষির একটা খুব বড় ভূমিকা আছে এবং কৃষিতে লক্ষ লক্ষ মানুষ কৃষির সঙ্গে যুক্ত, কিন্তু সেই কৃষিটা এখন আর লাভজনক নয়। ফলে কৃষিতেও কিন্তু প্রচুর বেকার এখন তৈরি হচ্ছে। গ্রামাঞ্চল থেকে যারা বারবার তারা শহরে এসে চলে আসছেন, শহরে এসে সেখানে কোনো না কোনো কাজে তারা যুক্ত হতে চাইছেন এবং প্রচুর মানুষ তুমি দেখবে এই বিশেষ করে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ইত্যাদি অঞ্চল থেকে দেখবে প্রচুর মানুষ, এক শ্রেণীর মানুষ আছে তারা সোনার কাজ করতে যান। এগুলো হচ্ছে তোমার মূলত মহারাষ্ট্র, মুম্বাই ইত্যাদি অঞ্চল, সাউথে। আরেক শ্রেণীর মানুষ আছে তারা দেখবে মূলত সেখানে বিশেষ করে এই যারা মুর্শিদাবাদে যারা আছে তারা সমস্ত নির্মাণ শ্রমিক,
তারা সেখানে নির্মাণের কাজ করতে যান, কিন্তু আমাদের রাজ্যে তাদের সেই সুযোগটা নেই বলেই তারা যান। কিন্তু এই কথাটাও তোমাকে বলছি যে নির্মাণ ক্ষেত্রেও এখন প্রযুক্তি এত উন্নত হয়েছে, এখন একটা রাস্তা আজকে তুমি যে ন্যাশনাল হাইওয়ে যেটা আমরা তৈরি হয় আমরা দেখছি, সেখানে দেখছি যে 1 বছর না যেতেই কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু সব তৈরি হয়ে যাচ্ছে। আগে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 2 বছর লাগতো, কারণ সেখানে পুরো মানুষ নিজে পাথর আনতে হতো, নিজে তৈরি করতে, সমস্ত ম্যানুয়ালি করতে হতো। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রেই যে এই যে সমস্যা হচ্ছে, যে আমাদের দেশের সঙ্গে উন্নত দেশের সমস্যাটা তফাৎ কোথায়? বেকারিত্ব প্রত্যেকটা দেশেই কিন্তু রয়েছে এবং ভয়ঙ্করভাবে বেকারিত্ব আসছে। সব দেশেই কিন্তু এই ডিজিটালাইজেশন হচ্ছে, ফলে বেকারত্ব হচ্ছে। কিন্তু আমাদের দেশের সঙ্গে তফাৎটা হচ্ছে, আমাদের দেশে মূলত জনসংখ্যাটা এত বেশি বাড়ছে, জনসংখ্যা নিয়ন্ত্রণহীন থাকার ফলে আজকে অন্যান্য দেশে, সেটা তুমি মার্কিন যুক্তরাষ্ট্রে বলো, ব্রিটেন বলো, যেখানেই বলো, সেখানে যেহেতু জনসংখ্যাটা ওদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, সেহেতু কিন্তু ওরা বেকার সমস্যাটা সমাধান অনেকটা করতে পারছে। কিন্তু আমাদের এখানে সেটা হচ্ছে না। আমাদের এখানে একদিকে জনসংখ্যা বাড়ছে, একদিকে কর্মক্ষমতা বাড়ছে, ফলে বেকার সমস্যা বাড়ছে এবং এই বেকার সমস্যার সমাধানের কোনো রকমের সুযোগ নেই। তুমি দেখবে, আমি অন্য জায়গার কথা বলছি না, যদি আমাদের শহর বলো, যদি আসানসোল বলো, তুমি দেখবে দুধারে শুধু হয় সবজির দোকান, যে পারছে সে একটা করে সবজি নিয়ে বিক্রি করছে, নয় লটারির দোকান, আর নয় খাবারের দোকান। এইটা হচ্ছে আমাদের এখন বেকারিত্ব দূরীকরণের একমাত্র মাধ্যম। বাধ্য হয়ে তারা করতে বাধ্য হচ্ছে এবং অনেক শিক্ষিত ছেলে তারা এখন সবজি বিক্রি করছে। সকালবেলা গিয়ে হোলসেল মার্কেট থেকে সবজি নিয়ে এসে যেটা যতটা বিক্রি হয় ততটাই। কিন্তু এটা তো সমাধান নয়। সমাধান করতে গেলে আজকে আমি এই প্রসঙ্গে এই জন্য আসছিলাম যে কোনো নির্বাচনী ইস্তেহারে অনেক বড় বড় কথা থাকে। আমরা ইস্তেহার তো নির্বাচন যখন হয় তারা একটা করে ইস্তেহার বার করেন এবং তাতে অনেক কথা থাকে। কিন্তু এবারের প্রচারে আমি বিরোধী দলের কথা বলছি। আজকে এটা ঘটনা যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রচুর অভিযোগ আছে যে অর্থনৈতিকভাবে দেশকে অনেক বেশি, বিশেষ করে যে কেন্দ্রীয় যে সংস্থাগুলো আছে সেগুলোকে বিলগ্নীকরণ করে দেওয়া হচ্ছে। তারপরে বেকার সমস্যা যতটা বলা হয়েছিল, বছরে 2 কোটি বেকারের চাকরি, সেই চাকরি দেওয়া হয়নি। ডিমনিটাইজেশন দিয়ে কোনো লাভ হয়নি ইত্যাদি অনেক রকমের তাদেরকে প্রচারে বিদ্ধ হতে হচ্ছে বিরোধীদের। অথচ এখন তুমি যেটা দেখতে পাবে যে বিরোধীরা তারা কিন্তু নির্দিষ্টভাবে যে কোনো ব্লুপ্রিন্ট তৈরি করেছে যে আমরা এলে এত দেব। আমি দেখতে পেলাম কংগ্রেসের পক্ষ থেকে বা কর্ণাটকে যেভাবে যে বিজেপি সরকার ছিল, সেই বিজেপি সরকারের কে ফেলে দিয়ে কর্ণাটকে যখন সরকার এলো, সেই সরকার তাদের কিছু ছিল, তাদের ম্যানিফেস্টোতে যেটা ছিল বা এখন যেটা আছে যে উঠলে বাসের ভাড়া দিতে হবে না, ট্রেনের চাপলে, লোকাল ট্রেনে চাপলে ভাড়া দিতে হবে না, এই ধরনের যে কতগুলো, যে তাদেরও লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহিলাদের জন্য একটা পরিকল্পনা রয়েছে ইত্যাদি ইত্যাদি। এগুলো সব ঠিক আছে। আমি এটা নিজে ব্যক্তিগত ভাবে মনে করি যে যারা একেবারে নিম্ন তৃণমূল স্তরের যারা দরিদ্র মানুষ, যাদের থাকার ঘর নেই, বাড়ি নেই, এবং সব থেকে বড় কথা তাদের নিজেদের করার মতো কিছু মূলধন নেই, তাদের তো অবশ্যই সরকারিভাবে তাদেরকে তো কিছু না কিছু তাদের জন্য মানে নিখরচায় তো কিছু দিতেই হবে তাদেরকে। না হলে এই দরিদ্র মানুষকে তো বাদ দিয়ে তো দেশ নয়। বেশিরভাগ মানুষই দেশের দরিদ্র মানুষ। দারিদ্র সীমার নিচে এখনো আমাদের দেশে 40-50 ভাগ মানুষ দারিদ্র সীমার নিচেই বাস করেন। তাদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না। এবং তাদেরকে উন্নয়নের মধ্যে আনতে গেলে সেখানে কিন্তু সরকারি প্রকল্পে শুধু অনুদানে হবে না, তাদেরকে কিন্তু নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে আনতে হবে। সেটা কোথায়?
আজ পর্যন্ত হয়েছে। তুমি যেটা প্রথমে একটা লাইন যেটা আমাদের আলোচনার মধ্যে মানে হয়েছিল, যে সেটা হচ্ছে যে অনুদান, এবং এটা কোনো রাজনৈতিক নেতা নেত্রী যেই যেখান থেকে থাকুক সে তার ব্যক্তিগত পকেট থেকে কেউ দেয় না, এটা আমাদের করের টাকা। তো আমার পণ্ডিতদা, এই যে ধরো করের টাকা, শুধু করের টাকা বললে ভুল হবে, যদি করের টাকা হতো তাহলে বিশ্ব ব্যাংকের কাছ থেকে এত টাকা ধার নিতে হতো না। তাহলে এই যে ধার, এই যে এটা তো একটা প্রজন্ম পর প্রত্যেকটা প্রজন্মের উপর একটা করে ধার চেপে যাচ্ছে। এটা তো শুধু রাজ্য সরকারের বিষয় না, এটা তো আমাদের বিষয়, প্রত্যেকটা সাধারণ মানুষের বিষয়, যারা মানে ট্যাক্স পেয়ার যারা রয়েছে তাদের ঘাড়ে তো এই যে ধরো অনুদানের জায়গা থেকে, এই অনুদানের টাকাতে অনেক বড় বড় শিল্প তৈরি হতে পারতো, এখানে কর্মসংস্থানের জায়গা হতে পারতো, কিন্তু এই আমাদের ট্যাক্স পেয়ারের যারা রয়েছে তাদের টাকার উপর নিয়ে পড়ে এই ধরনের কাজকর্ম করাটা তো মানে কতটা যুক্ত। এবং শুধু তাই নয়, তুমি বিভিন্ন জায়গা থেকে যে লোন নিচ্ছ, সেই লোনের করটাও কিন্তু আমাদের মাথার উপর, তার যে ইন্টারেস্ট সেটাও কিন্তু আমাদের মাথার উপরে, সাধারণ মানুষের মাথার উপরে চাপছে। একদমই। আমি সেটাই বলছি যে একটা পরিকল্পনা, নির্দিষ্ট পরিকল্পনা, তুমি যদি সরকার বাজার থেকে ধার নেয়, সরকার বাজার থেকে ঋণ নেয় প্রয়োজনে, এবং সেই ঋণটা বিভিন্ন প্রকল্পের খাতেই ব্যবহার হয়, সেই কিন্তু তোমার যদি সেই প্রকল্প যদি নির্দিষ্ট প্রকল্প যদি সফল না হয়, তাহলে সেই ঋণটা তোমার নয়ছয় হয়, সেই ঋণটা ঠিক মতো, কিন্তু ঋণটা তো তোমাকে শোধ করতেই হবে, যেহেতু তুমি বাজারে ঋণ নিয়েছো, ঋণ তোমাকে শোধ করতে হবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে ঋণ নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেই নির্দিষ্টভাবে এই ঋণের টাকা দিয়ে নিশ্চয়ই কিছু না কিছু এই রাজ্যের জন্য হয়তো কিছু জনমোহিনী কাজ করা হচ্ছে, কিন্তু নির্দিষ্টভাবে এই রাজ্যের ছেলেমেয়েদের জন্য, আজকে তুমি দেখো, তুমি যদি দুর্গাপুর শিল্পাঞ্চলের কথা যদি তুমি বলো, বা আসানসোল শিল্পাঞ্চলের কথা যদি তুমি বলো, অথবা যে কোনো শিল্পাঞ্চল, সেখানে যদি যারা উচ্চশিক্ষিত, যারা যুবক যুবতী, বিশেষ করে যারা বিটেক করবে, এমটেক করবে, যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করবে, তারা তো মাটি কাটতে পারবে না, তাদের তো কর্মসংস্থান হবে কারখানাতেই। যেমন আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যে তথ্য প্রযুক্তি দপ্তর আছে, সেখানে তথ্য প্রযুক্তি যারা জানে তারা কাজ পায়, তেমনি প্রত্যেকটা কারখানাতে যদি তথ্য প্রযুক্তি অথবা বিটেক বা এমটেক যারা মানে প্রযুক্তিগত বিদ্যা যাদের আছে, তারা তো কারখানাতেই, কিন্তু এখানে তো কারখানা কিছু নেই, ফলে আজকে এখানে যারা বিটেক করছে, এমটেক করছে, কম্পিউটার সায়েন্স করছে, তাদেরকে চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে, বিশেষ করে হয় সাউথে যেতে হচ্ছে, নয় ঘুরে ফিরে সেই ব্যাঙ্গালোর। এবারে ব্যাঙ্গালোর হয়েছে এমন একটা ক্ষেত্র যেখানে গোটা দেশ থেকে ব্যাঙ্গালোরে যারাই চাকরি খুঁজতে যাচ্ছেন তারাই ব্যাঙ্গালোরে চলে যাচ্ছেন, অথবা কর্ণাটকে চলে যাচ্ছেন। তুমি যদি আজকে অথবা তামিলনাড়ু চলে যাচ্ছেন, তুমি যদি নিশ্চয়ই তুমি তামিলনাড়ুতে গেছো, তুমি চেন্নাইতে দেখবে সেখানে জুতোর দোকান, সেখানে হোটেল, সেখানে বড় হোটেল, রেস্টুরেন্ট, এই সমস্ত জায়গাতে দেখবে তুমি আসাম, উড়িষ্যা, কুচবিহার, ত্রিপুরা, কুচবিহার, এই ধরনের সমস্ত ছেলেরা সেখানে কাজ করছে। সে মানে কত দূর দূর থেকে গিয়ে, সেই ত্রিপুরা থেকে তামিলনাড়ু পৌঁছতে ট্রেনে করে 4 দিন সময় লাগবে, কিন্তু তাদেরকে যেতে হচ্ছে বাধ্য হয়ে, কিছু করার নেই, সেখানে তারা করছেন কাজ। তো যেহেতু অন্যান্য জায়গা থেকে কর্মসংস্থান ততটা হয়নি, ফলে তাদেরকে যেতে হচ্ছে। এবারে আমাদের যে তুমি দেখো যে এই যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যাদের যেখানে ছেলে মেয়েদের পড়ানোই হয়, এখন তো সাধারণত কলেজে, সাধারণ এই যে সরকারি যে কলেজ অথবা সরকারি যে স্কুল, সেখানে তো বাবা মারা পড়ান না, এখন হয় ইংরেজি মাধ্যম স্কুলে পড়ান, এবং তারপরে সেখানে তারা টেট, সেখানে তারা জয়েন্ট এন্ট্রেন্স বিভিন্ন ইত্যাদি দিয়ে তারা বিভিন্ন তথ্য প্রযুক্তি বা প্রযুক্তিগত, যেখানে বিটেক এমটেক সহ অন্যান্য জায়গায় পড়ে, কিন্তু তারা সেখানে তাদের প্লেসমেন্ট যখন কতটা হবে, প্লেসমেন্ট সেখানে এই দেশে বা এই রাজ্যে তো
প্লেসমেন্ট হওয়ার মতো কোথায়? কারখানা থাকবে, শিল্পায়ন হবে, তবে কর্মসংস্থান হবে, তবে তো সেখানে হবে। আজকে তুমি খুব দুর্ভাগ্য আমাদের যে আজকে মানে বহু মানুষ তারা ভোট দিতে আসছেন, অথচ এই রাজ্যের বাসিন্দা তারা, অথবা ধরো বিহারে বা উত্তরপ্রদেশ থেকে একটা বিরাট সংখ্যক মানুষ তারা বাইরে যান কাজ করতে, ভোটের সময় তারা আসেন ভোট দিতে, আবার ভোটটা দিয়ে তারা চলে যান। তাহলে সেই রাজ্য তাদের জন্য কি করলো এটা তো দেখতে হবে। বরং সেই রাজ্যের জন্য তারা করলেন, কারণ বাইরে থেকে তারা বেতন পেয়ে সেই টাকাটা এখানে এসে খরচা করছেন, সেইটা দেখতে গেলে এই রাজ্যের জন্য তাদের অবদান রয়েছে, কিন্তু রাজ্য তো তাদের জন্য কিছুই করছে না। আমি একটা কথা তোমাকে বলি দাদা, আমরা এমনি কথায় বলতে বলতে বলি যে আয় দেখে ব্যয় করো, আয় দেখে ব্যয় করো, কিন্তু আমরা যদি আমাদের রাজ্যের আমাদের কথা যদি বলতে যাই, তো আমাদের আয়ের জায়গাটা মানে যদি সরকারি ভাবে আমরা দেখি, তাহলে আয়ের জায়গা কিন্তু খুব কম। এক কথা যদি বলতে যাই যে ভূমি রাজস্ব দপ্তর বা আবগারি দপ্তর, এইরকম 2-3টি দপ্তর ছাড়া রাজ্য সরকারের ভাড়ার কিন্তু শূন্য। এবং ব্যয়ের তালিকায় যদি দেখতে যাই, তাহলে ব্যয়ের তালিকায় কিন্তু তুমি আঙুলের পাপ গুনেও শেষ করতে পারবে না, এত বেশি ব্যয়ের তালিকা আছে। তারপরে তো এবার ধরো নতুন করে যে অনুদান প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো প্লাস হচ্ছে, তাহলে এই আয়ের তুলনায় ব্যয়, এটা রাজ্য সরকারের একটা পরিকল্পনার, এক কথায় যদি বলতে যাই তাহলে সম্পূর্ণ পরিকল্পনার অভাব। না হলে এই ধরনের একটা মানে প্রথম কথা হচ্ছে যে এই যে এত 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 টাকার ট্যাক্স যেটা ঋণ সাধারণ মানুষের মাথার উপর চাপছে, সেখান থেকে সাধারণ মানুষ রেহাই পাবে কি করে? এক এক সময় এক আমরা দেখেছিলাম যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন এই আজকে যারা শাসক দল তারা তখন আঙুল তুলেছিল যে আমাদের মাথার উপরে এত টাকা ধার করে দিয়ে চলে যাচ্ছে। আজ যদি আমরা দেখি, আজ প্রায় এইটা 3rd টার্ম চলছে এই রাজ্য সরকারের, তারা কত টাকা ধার সাধারণ মানুষের, রাজ্যের মানুষের মাথার উপর চাপিয়ে দিয়ে গেল। না, আমার কথা হচ্ছে যে সরকার যদি ঋণ নেয়, সরকারের তো সেই ঋণ শোধ করার মতো তার আর্থিক অবস্থাও থাকতে হবে, তার সোর্সগুলো থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ঋণ নিয়ে যদি সাধারণ মানুষের যদি উন্নতি হয়, বিভিন্ন প্রকল্প যদি তৈরি হয়, যদি কারখানা তৈরি হয়, তাহলে ঠিক আছে, সেই কারখানার থেকে যে আমাদের প্রোডাক্ট থেকে বিক্রি করে যে লাভ হবে সেটা দিয়ে আমরা ঋণটা শোধ করতে পারবো। কিন্তু আজকের ডেটে তুমি দেখো, আমরা অতি সম্প্রতি মুখ্যমন্ত্রীকে এখানে দুর্গাপুরে প্রচারে এসে তাকে বলতে হলো আজকে যে ডিপিএলকে পুনরুজ্জীবন করে প্রায় 800 কোটি টাকার প্রকল্প দিয়ে আমরা পুনরুজ্জীবন করার চেষ্টা করছি এক সময়, অথচ এই ডিপিএলকে বন্ধ করে দেওয়ার কথা পরিকল্পনা চলছিল। এখন বাধ্য হয়ে এটা পুনরুজ্জীবনের একটা পরিকল্পনার কথা ভাবতে হচ্ছে। তো যদি সেটা পুনরুজ্জীবন হয় তাহলে ভালো, তাহলে কিছু মানুষের অবশ্যই কর্মসংস্থান হবে, এতে তো কোনো সন্দেহ নেই। আরেকটা কথা মনে রাখতে হবে যে এমএসএমই সেক্টর, স্মল স্কেল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রি, এই ধরনের ইন্ডাস্ট্রি তারা কিন্তু প্রচুর কর্মসংস্থান করতে পারে না। তাদের হচ্ছে যেহেতু তাদের কারখানাও ছোট, সীমিত ক্ষমতা, তাদের প্রয়োজনও কম, সেখানে অনেক কারখানা, এবং বিশেষ করে আজকে দুর্গাপুর, আসানসোলে এই ধরনের এমএসএমই সেক্টরে প্রচুর কারখানা বন্ধ হয়ে গেছে। তাদের কারণ হচ্ছে যে বাজার যে তারা উৎপাদন, যে প্রোডাক্টের তারা উৎপাদন করতেন সেই উৎপাদনের তার চাহিদা নেই, ফলে তাদের অনেক কারখানা বন্ধ করে দিতে হয়েছে। সুতরাং একটা কথা মনে রাখতে হবে যে প্রথম থেকে শেষ কথা হচ্ছে, আজকে কেন্দ্রীয় সরকার হোক অথবা রাজ্য সরকার হোক, আজকে মোদী সরকারকে কিন্তু এই গ্যারেন্টি দিতে হবে। মোদী সরকার অনেক গ্যারেন্টি দিচ্ছেন, মোদী নিজে এসে মোদী কা গ্যারেন্টি হয় বলছেন, কিন্তু মোদীকে এটাও গ্যারেন্টি দিতে হবে যে কারখানা করতে হবে, এবং যে সরকারি উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোকে আরো অনেক বেশি করে তাতে ইনভেস্ট করে, তাতে পুনরুজ্জীবন ঘটিয়ে সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হতে পারে। আজকে ইসিএল এর মতো অথবা কোল ইন্ডিয়ার যে বিভিন্ন যে সাবসিডিয়ারিজ, এগুলোকে যে বেসরকারিকরণের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, তাতে এটা ঘটনা যে সরকারিভাবে যে প্রচুর যে সরকারের যে খরচ, সেই খরচটা কিছুটা কমছে,
যে এককালীন তোমাকে আমি লিজ দিয়ে দিলাম, তারপরে তুমি সেটা নিয়ে সেই কলিয়ারিটা চালাও, আমি বছরে পেয়ে গেলাম 10 কোটি টাকা বা 15 কোটি টাকা। এতে সরকারের দায়িত্ব এবং সরকারের হয়তো দায়বদ্ধতা কমছে, কিন্তু এতে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না। কারণ বেসরকারি যে সংস্থা এটা গ্রহণ করবে, তারা কিন্তু কখনোই কিন্তু তারা প্রচুর মানুষকে নিয়ে তারা কারখানা চালাবে না, বরং বেসরকারি সংস্থা তারা কিন্তু 17-18 ঘন্টা সার্ভিস দিয়ে তারা 5 জনের কাজ 1 জনকে দিয়ে করাবে। এটা আমরা দেখে এসেছি বরাবর। ফলে গ্যারেন্টি সবাইকে দিতে হবে, গ্যারেন্টি দিতে হবে। শুধুমাত্র ভোটের সময় এসে এখানে একবার করে ওই ফার্টিলাইজার বন্ধ কারখানার সামনে দাঁড়িয়ে একবার ঘুরে চলে গেলাম। আজকে অন্যান্য রাজ্যের সমস্ত সার কারখানার তারা কিন্তু একমাত্র হলদিয়া এবং দুর্গাপুর পুনরুজ্জীবন হয়ে গেল, অথচ হলদিয়া এবং দুর্গাপুরে পুনরুজ্জীবন হলো না। এটা কিন্তু জবাবদিহি করতে হবে মোদী সরকারকে, যে এটা কেন হলো না। আজকে এটা একটা তো কমপ্লিট কারখানা, এই কারখানাতে যদি তা পুনরুজ্জীবনের জন্য যদি কোনো নতুন প্রকল্প গ্রহণ করতে হয়, সেই টাকাটা দিতে হবে। এটা এইভাবে তো চলবে না। কারণ মানুষকে যদি কাজ না দেওয়া যায়, মানুষকে যদি অর্থনৈতিকভাবে মানুষকে যদি স্বনির্ভর করা না যায়, তাহলে কিন্তু কোনো প্রতিশ্রুতি সেটা কিন্তু কখনোই সফল হবে না। শুধুমাত্র প্রতিশ্রুতি হয়ে থেকে যাবে, এটা মনে রাখতে হবে। একদম। আর শুধু তার তুমি আরেকটা জিনিস দেখো যে মানে প্রতিশ্রুতি তো এখন মানে তুমি যদি বলো যে প্রত্যেকটা জায়গাতে প্রতিশ্রুতিই থেকে যাচ্ছে, কারণ রাজনৈতিক নেতৃত্বের যে প্রতিশ্রুতি এটা শুধু মানে ওই কাগজে কলমে এবং কানে শোনার মতন ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কারণ তার যে সঠিক যে রূপায়ণ, সেই রূপায়ণ খুব একটা চোখে পড়ে না। কারণ 5 বছর একটা সরকার যখন থাকে, সেই 5 বছরে তার কাজ করার যে মুহূর্তটা আসে আর কি, সেই ফাইল ঠিক হতে হতে কাজ কি হবে সেটা করতে করতেই তার 4.5 বছর পেরিয়ে চলে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে যদি করব বা যেভাবেই হোক করতে হবে, এবং এটার জন্য সচেতন হতে হবে সাধারণ মানুষকে। কারণ সাধারণ মানুষ যদি সচেতন না হয়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। একটা কথা মনে রাখতে হবে, ডিজিটাইজেশন বা ডিজিটাল ওয়ার্ল্ড, এর থেকে আমরা বেরোতে পারবো না। কারণ এখন এটাই হচ্ছে মানুষের বেঁচে থাকার শর্ত। কিন্তু পাশাপাশি মানুষকে তো খেতে হবে। তুমি যাই করো, যতটাই ডিজিটাইজেশন করো, কিন্তু তোমার ভাতটা ডিজিটাল হবে না, সেটা কিন্তু ভাতই থাকতে হবে। এবং ভাতের যে উৎপাদন করতে হবে, সেটার জন্যও কিন্তু মানুষকে শ্রম দিতে হবে। প্রত্যেকটা জায়গাতে তুমি যদি ডিজিটাইজেশন করে নাও, তাহলে কিন্তু শেষ পর্যন্ত মানুষ তো শুধুমাত্র তোমার মোবাইল এবং কম্পিউটার খেয়ে বেঁচে থাকবে না। মানুষকে খাবার দিতে হবে, মানুষকে চাকরি দিতে হবে। আজকে মনে রাখতে হবে যে নতুন প্রজন্ম, এই যে এতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, এবং এটা খুব দুর্ভাগ্যের বিষয়, আজকে যাদবপুরের মতো বিশ্বের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং আইআইটি খড়গপুর তাদের মতো অন্যতম সেরা একটা আইআইটি, সেখানেও কিন্তু দেখা যায় যে প্লেসমেন্টের ক্ষেত্রে ঠিকমতো প্লেসমেন্ট হচ্ছে না। এবং সবথেকে বড় কথা, আগে একটা আইআইটিতে সুযোগ পাওয়ার জন্য সারা জীবনের একটা স্বপ্ন থাকতো একটা ছেলে বা মেয়ের, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত কিন্তু সেখানেও তারা বহু আসন ফাঁকা থাকছে, তারা কিন্তু সেখানে অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড হচ্ছে না। তুমি আরেকটা জিনিস, কারণ হচ্ছে যে কর্মসংস্থান যদি না হয়, তাহলে শুধু অ্যাডমিশন নিয়ে একটা জায়গাতে তার কারণ একদম। প্রথম কথা হচ্ছে যে আমরা 6ষ্ঠ দফার নির্বাচন হয়ে গেল, আজ বিগত যদি 2 মাসের কথা বলি, 2 মাস ধরে যে রাজনৈতিক ভাবে এক উতল পাতাল চলছে, এক কথাই বলি যে নির্বাচন এবং একটার দিন যাচ্ছে, একটা সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু উন্নয়নের জায়গা, উন্নয়নের তৈরি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। সবাই মুখে বড় বড় কথা বলছে, গ্যারেন্টির কথা বলছে, কেউ প্রতিশ্রুতির কথা বলছে, কিন্তু সাধারণ মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গেছে। কারণ আর একটা দফার নির্বাচন বাকি, সেই নির্বাচন সপ্তম দফার নির্বাচনের শেষ হলেই আমরা বুঝতে পারবো যে এতদিন যে প্রতিশ্রুতিগুলো দিল, সেই প্রতিশ্রুতি
কোন জায়গায় দাঁড়িয়ে আছে? তারাও কি আবার বিগত দিনের রাজনৈতিক প্রতিশ্রুতির মতন এবারের প্রতিশ্রুতিগুলো কি শুধু প্রতিশ্রুতির খাতার মধ্যে লিপিবদ্ধ থেকে যাবে, না মানুষ উপভোগ করবে উন্নয়নের? এইটার দিকে নজর রেখে আজকের অনুষ্ঠান আমাকে এখানেই শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।